একাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসায় শিক্ষার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের অর্থনীতি বিষয়ের উপর এটা 14তম ক্লাস, কিন্তু আমার সাথে এটা তোমাদের 4র্থ ক্লাস। আমরা স্থিতিস্থাপকতা অধ্যায়ে ভোক্তার এবং উৎপাদকের আচরণ তত্ত্ব অধ্যায়ের স্থিতিস্থাপকতা বিষয়টা নিয়ে পড়াচ্ছিলাম। আচ্ছা, এই পর্যন্ত আমরা স্থিতিস্থাপকতার যতটুকু পড়িয়েছি, এর মধ্যে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই এটা আমাকে মেসেঞ্জারে জানাবা। আর আমরা কি কি দেখলাম দেখো। এই পর্যন্ত আমরা দেখেছিলাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি, সূত্র কিভাবে বের করতে হয়, বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা তার মান নির্ণয় করেছি আমরা সূত্রের সাহায্যে। তারপরে আমরা পড়িয়েছিলাম স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক চাহিদা কি, চিত্র সহ সেটা বর্ণনা করেছি, দুটা পার্থক্য করেছি। আর স্থিতিস্থাপকতা পরিমাপের পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতি আমরা দেখেছি, এবং লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে স্থিতিস্থাপকতার মান অনুযায়ী বিভিন্ন দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করা, যেটার প্রথমটা আমরা করেছিলাম স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ। এইটারই আজকে দ্বিতীয় ক্লাস। এইটাতে আমরা আগের ক্লাসে দেখিয়েছি যে স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা জানি চাহিদা স্থিতিস্থাপকতা 3 ধরনের। স্থিতিস্থাপকতার দাম স্থিতিস্থাপকতা, একটা আয় স্থিতিস্থাপকতা আর একটা আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তো প্রথম এই ক্লাসটায় আমরা দেখেছিলাম যে দ্রব্যের দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে 5টা মান পাওয়া যায়, সেই 5টা মানের প্রেক্ষিতে দ্রব্যগুলো কেমন হয়। আজকে আমরা দেখব চাহিদার আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দ্রব্যের প্রকৃতি কিরকম হয়। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। আর আয় স্থিতিস্থাপকতা, দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করব আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। আচ্ছা, আয় স্থিতিস্থাপকতা কি আমরা বলেছিলাম যে যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি বা হ্রাসের ফলে ভোক্তার মোট আয়ের পরিবর্তন হয়, অর্থাৎ কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে ভোক্তার আয়ের যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতই হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আচ্ছা, তাহলে আমরা আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে 2 ধরনের দ্রব্য পাই। একটা হচ্ছে উৎকৃষ্ট দ্রব্য, একটাকে বলি আমরা নিকৃষ্ট দ্রব্য। আচ্ছা, উৎকৃষ্ট দ্রব্য কাকে বলে? উৎকৃষ্ট দ্রব্য হচ্ছে যেসব দ্রব্যগুলোর আয় প্রভাব ধনাত্মক, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়। যেসব দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার আয় বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, সেই দ্রব্যগুলোকে বলা হয় উৎকৃষ্ট দ্রব্য। যেমন চিকন চাল, ভালো মানের কাপড়, উন্নত খাবার, এই জিনিসগুলা মানুষ যত আয় বৃদ্ধি পায় তত তার খাবারের মান ভালো হয়, তত তার পোশাক আশাকের মান ভালো হয়। তো এই দ্রব্যগুলো ক্ষেত্রে কি হয় যে মানুষের যত আয় বৃদ্ধি পাচ্ছে ততই তার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আয়ের সাথে এই দ্রব্যগুলোর সম্পর্ক হচ্ছে ধনাত্মক বা সমমুখী সম্পর্ক। তাহলে আয় বৃদ্ধি পেলে যেসব দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় সেগুলোকে বলা হয় উৎকৃষ্ট দ্রব্য। উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার আয় স্থিতিস্থাপকতার মান হবে ধনাত্মক। ঠিক আছে, তাহলে আমরা স্থিতিস্থাপকতা উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা কি বলছি? আয় স্থিতিস্থাপকতা আমরা EY দিয়ে লিখি, এটা হবে ধনাত্মক, মানে পজিটিভ। দেখি আমরা এখন এটা হয় কিনা, একটু উদাহরণের সাহায্যে আমরা এখন দেখবো যে এটা হয় কিনা। দাম আর চাহিদার পরিমাণ, কোনো দ্রব্যের দাম ধরি 100 টাকা ছিল, সে সময় ভোক্তার চাহিদা ছিল 10 একক। এখন আমরা বলছি দাম না, এটা হয়ে যাবে আমরা আয় পড়াচ্ছিলাম আয়, এটা হয়ে যাবে আয়। আয়কে লিখি আমরা Y দিয়ে। মনে করো কোনো একজন ভোক্তার আয় 100 টাকা, যখন তার আয় 100 টাকা তখন তার চাহিদার পরিমাণ 10 একক। আয় যদি বৃদ্ধি পেয়ে 200 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ তার বেড়ে যাবে মনে করো
30 একক হয়ে গেল। আমরা কি বললাম, উৎকৃষ্ট দ্রব্যের আয়ের সাথে সম্পর্ক সমমুখী, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। সুতরাং আয় 100 থেকে 200 বাড়ার জন্য তার চাহিদার পরিমাণও মনে করো 10 থেকে 30 বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমাদের আইসি স্থাপকতা কি হবে? আমরা জানি আইসি স্থাপকতাকে আমরা কি লিখি, কিউ ওয়াই দিয়ে লিখি, ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখন আমরা এগুলো এখানে বের করে নিই। এখানে ওয়াই হচ্ছে প্রাথমিক আয়, প্রাথমিক আয় আমাদের 100 টাকা। আয়ের পরিবর্তন ডেল ওয়াই, আগে ছিল 100, এখন হয়ে গেছে 200। তাহলে আমাদের পরিবর্তন হবে 200 মাইনাস 100, 100। কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ, সেটা ছিল 10 একক। ডেল কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন, এখন 30, আগে ছিল 10, তাহলে 30 মাইনাস 10, 20। এই মানগুলো আমরা এখন এখানে বসিয়ে দিই। উপরে হচ্ছে 20, ডেল ওয়াই হচ্ছে 100, এটা 100, আচ্ছা কিউ হচ্ছে 10। এটা কেটে গেল, 0 0 কেটে গেলে থাকে শুধু 2। 2 কি পজিটিভ সংখ্যা, সামনে কোনো মাইনাস নাই, কাজেই ইউআই সমান সমান 2, অর্থাৎ আইসি স্থিতিস্থাপকতা ধনাত্মক। কাজেই দ্রব্যটা হবে উৎকৃষ্ট দ্রব্য। আমরা বলেছিলাম উৎকৃষ্ট দ্রব্যে আইসি স্থাপকতা হবে ধনাত্মক। যেহেতু এখানে আইসি স্থাপকতা আমরা ধনাত্মক পেয়েছি, সুতরাং এটা দ্রব্যটা হবে উৎকৃষ্ট দ্রব্য। আচ্ছা, এবার দেখি আমরা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কি হবে। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক বা আইসি স্থাপকতা হবে ঋণাত্মক। আয় প্রভাব ঋণাত্মক মানে যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তাহলে এইসব দ্রব্যের চাহিদা আরো কমে যায়। সাধারণত আমরা কি জানি, আয় বৃদ্ধি পেলে দ্রব্যগুলোর চাহিদা বাড়ার কথা। যে কোনো মানুষেরই আয় বৃদ্ধি পেলে দ্রব্যের প্রতি তার চাহিদা বা আকাঙ্ক্ষা বাড়ে। কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় যত বৃদ্ধি পায় ভোক্তার, দ্রব্যের প্রতি তার চাহিদা তত কমে যায়। এই ধরনের দ্রব্যগুলোকে আমরা নিকৃষ্ট দ্রব্য বলি। যেমন তোমার মোটা চাল, নিম্নমানের কাপড়, নিম্নমানের খাবার বা সবজি, যেমন শাক। যখনই ভোক্তার যারা একটু আয় কম, যাদের তারা মোটা চাল বা প্রতিদিন শাক খেয়ে অভ্যস্ত, যখনই তাদের আয় একটু বাড়ে তখন তারা মোটা চাল বাদ দিয়ে একটু চিকন চাল খায় বা একটু ভালো মানের কাপড় পরে। তো এই ক্ষেত্রে যত আয় বাড়ছে ততই তার নিকৃষ্ট দ্রব্যের প্রতি চাহিদাটা কমে যাচ্ছে। ফলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় এবং চাহিদার মধ্যেকার সম্পর্কটা বিপরীতমুখী বা ঋণাত্মক। ফলে আয় স্থিতিস্থাপকতাও হবে ঋণাত্মক। এবার আমরা একটু দেখি এটা হয় কিনা। আগের মতোই আয় 100 থেকে 200 হয়, মনে করে চাহিদা কমে 10 থেকে 8 হয়ে গেল। এখন আমরা এটা স্থিতিস্থাপকতাটা বের করি। ওয়াই আগের মতোই 100 একক, ডেল ওয়াই 100, কিউ 10 একক ছিল প্রথমে, ডেল কিউ -2। তাহলে এখন এই মানগুলো এখানে যদি আমরা বসিয়ে দিই, ডেল কিউ হচ্ছে -2, ডেল ওয়াই 100, শুধু ওয়াই 100, কিউ 10। তাহলে আমাদের এটা কেটে যায়, তাকে কত দেখো, -2/10। তার মানে 2/10 হলে হবে -0.2। যেহেতু এর সামনে মাইনাস আছে, ইউআই হচ্ছে -0.2, অর্থাৎ আইসি স্থাপকতা এখানে হবে ঋণাত্মক। যেহেতু সামনে ঋণাত্মক চিহ্ন আছে, সুতরাং আইসি স্থাপকতা হবে ঋণাত্মক। কাজেই আমরা বলেছিলাম কি, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় এবং স্থিতিস্থাপকতার আয় এবং চাহিদার মধ্যে সম্পর্কটা বিপরীতমুখী বা ঋণাত্মক, এবং এর আয় স্থিতিস্থাপকতাও হবে ঋণাত্মক। যেহেতু আয় স্থিতিস্থাপকতা আমরা করে দেখলাম ঋণাত্মক হচ্ছে, সুতরাং দ্রব্যটা হবে নিকৃষ্ট দ্রব্য। আচ্ছা, তাহলে আমাদের দুইটা গেল স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে আমরা দুইটা করেছি, একটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আর একটা চাহিদার আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। এখন আমরা
দেখবো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি হয়। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি বলেছিলাম? সম্পর্কযুক্ত দুইটা দ্রব্যের মধ্যে যদি কোনো কারণে একটার দামের শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যটা চাহিদার শতকরা পরিবর্তন ঘটে, তখন তাকে এই দুই অনুপাত হচ্ছে আমাদের চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। সম্পর্কযুক্ত দুইটা দ্রব্যের মধ্যে একটার দামের শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যদি শতকরা পরিবর্তন হয়, তাহলে এই দুইটার অনুপাতই হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আচ্ছা, এখন এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা দুই ধরনের দ্রব্য পাই। বিকল্প বা পরিবর্তন দ্রব্য, যেটাকে ইংলিশে বলা হয় সাবস্টিটিউট গুডস। বিকল্প বা পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হবে ধনাত্মক। মানে ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি আমরা এসি দিয়ে লিখি, এটার মান হবে পজিটিভ। দেখি আমরা সেটা হয় কিনা। ঠিক আছে, এটা হয় কিনা। যদি এটার মান পজিটিভ হয় তাহলে বলবো আমরা দ্রব্য দুটি ধনাত্মক। আচ্ছা, এখন আমরা আগে দেখি বিকল্প বা পরিবর্তন দ্রব্য কাকে বলে। দুইটা দ্রব্যের সম্পর্ক যদি এরকম হয় যে একটার দাম বাড়ার ফলে অপর দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, আবার এটার যদি দাম কমে যায় তাহলে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়, তাহলে দ্রব্য দুটো পরস্পরের বিকল্প দ্রব্য হবে। কি বলছে আমরা? দুইটা দ্রব্যের সম্পর্ক যদি এমন হয় যে একটার দাম বৃদ্ধির ফলে অন্য দ্রব্যটার চাহিদা কমে যায়, তাহলে এই দ্রব্য দুটোর সম্পর্কটা হবে বিকল্প দ্রব্য। যেমন চা বা কফি, চিনি, গুড়, এগুলো একটার বিপরীতে আর একটা ব্যবহার করা যায়। চায়ের দাম বৃদ্ধি পেলে কি হবে? চায়ের দাম বৃদ্ধি পেলে কফির ডিমান্ড বেড়ে যাবে, কারণ মানুষ চায়ের দাম বৃদ্ধি পেলে, আমরা জানি যে কোনো জিনিসের দাম বৃদ্ধি পেলে তার ডিমান্ড কমে। চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে চায়ের ডিমান্ড কমে যাবে, ফলে মানুষ কফি খাওয়া শুরু করবে, বেশি কফির ডিমান্ড বাড়বে। আবার যদি চায়ের দাম কমে যায় তখন চায়ের ডিমান্ড বাড়বে, কফির ডিমান্ড কমে যাবে। সুতরাং একটার দাম বৃদ্ধি বা হ্রাসের ফলে অন্য দ্রব্যটারও চাহিদার বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এই দুটোর ক্ষেত্রে যেহেতু একইভাবে পরিবর্তিত হয়, সুতরাং এই দ্রব্যগুলোর মধ্যে সম্পর্ক সমমুখী বা ধনাত্মক। এই জন্য এটা আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হবে ধনাত্মক। তো আমরা দেখি এটা হয় কিনা একটু উদাহরণের সাহায্যে। মনে করি এক্স আর ওয়াই দুইটা দ্রব্য, তাহলে এক্স দ্রব্যের দাম ধরি আমরা, এক্স দ্রব্যের দামকে যদি আমরা পি এক্স লিখি, আর এখানে ধরি ওয়াই দ্রব্যের চাহিদা। কি ওয়াই, একটা দ্রব্যের দামের সাথে আর একটা দ্রব্যের চাহিদার পরিমাণের সম্পর্ক দেখাচ্ছি। কাজে এক্স দ্রব্যের দাম প্রায় পি এক্স আর ওয়াই দ্রব্যের চাহিদা কিউ ওয়াই। তাহলে আমরা বলছি যে যদি একটা দ্রব্যের দাম বৃদ্ধির ফলে অপর দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, তাহলে আমরা ধরে নিই প্রথম দাম 100 থেকে বেড়ে 200 টাকা হয়ে গেল। চাহিদা যদি 10 একক থেকে বেড়ে মনে করো 20 একক হয়ে গেল। একটা দ্রব্যের দাম বৃদ্ধির ফলে অপর দ্রব্যের চাহিদা বাড়লো, প্রাইস অফ এক্স, এক্স দ্রব্যের দাম বাড়লো, আর কোয়ান্টিটি অফ ওয়াই, ওয়াই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা এখন দেখব যে এটা ক্রস ইলাস্টিসিটির মান পজিটিভ আসে কিনা। আমরা জানি ক্রস ইলাস্টিসিটির সূত্র কি ছিল আমাদের? সমান সমান ডেল
কিউ ওয়াই বাই ডেল পি এক্স, এক দ্রব্যের চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই আরেক দ্রব্যের দামের পরিবর্তন ইন্টু এক দ্রব্যের দাম বাই প্রাথমিক দাম আর এক দ্রব্যের প্রাথমিক চাহিদা। আচ্ছা, এখন আমরা এখানে পরিমাণগুলো বের করে নিই। আগে প্রাইস অফ এক্স, প্রথম এক্স দ্রব্যের দাম ছিল 100 টাকা, তারপরে এক্স এর পরিবর্তন হলো 200 মাইনাস 100 এবং 100। কোয়ান্টিটি অফ ওয়াই ছিল প্রথম 10 একক, কোয়ান্টিটি অফ ওয়াই চেঞ্জ হচ্ছে 20 একক মাইনাস 10 সমান 10। তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। দেখো সবই কাটাকাটি চলে যায়, থাকে 1। এটা সামনে প্লাস মানে মাইনাস নাই, তার মানে একটা পজিটিভ সংখ্যা। কাজে যেহেতু ক্রস ইলাস্টিসিটির মান ধনাত্মক, কাজেই দ্রব্য দুটি পরস্পরের বিকল্প বা পরিবর্তনযোগ্য। ঠিক আছে, যেহেতু ক্রস ইলাস্টিসিটির মান ধনাত্মক আসছে, আমরা প্রথমেই বলেছি মান হবে ধনাত্মক। যদি দ্রব্য দুটির ক্রস ইলাস্টিসিটির মান ধনাত্মক আসে তাহলে দ্রব্য দুটি হবে পরিবর্তক। আচ্ছা, এখন আমরা দেখব আর একটা দ্রব্য পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কি হয়। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে পরিপূরক দ্রব্যকে ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি গুডস। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ইলাস্টিসিটির মান আসবে ঋণাত্মক বা নেগেটিভ। ঠিক আছে, দুইটা দ্রব্য যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে একটার দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়, একটার দাম যদি কোনোভাবে বৃদ্ধি পায় তাহলে অন্য দ্রব্যের চাহিদাটা হ্রাস পেয়ে যায়। আমরা জানি কি দাম বৃদ্ধি পেলে, কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে সাধারণত তার চাহিদা হ্রাস পায়। আর এক্ষেত্রে দ্রব্য দুটো এমনভাবে সম্পর্কিত যে একটার দাম কমলে অপর দ্রব্যের চাহিদাও কমে যায়। বিকল্প দ্রব্যের ক্ষেত্রে ছিল একটার দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, আর এক্ষেত্রে একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়। ঠিক আছে, আবার এই দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে অন্য দ্রব্যের চাহিদাটা বৃদ্ধি পাবে। এখন তাহলে আমরা কি বলছি, দ্রব্য দুটো যদি এমনভাবে সম্পর্কিত হয় যে একটা দ্রব্যের দাম হ্রাস পেলে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়, একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়, তো সেই ক্ষেত্রে আমাদের ক্রস ইলাস্টিসিটির মান আসবে নেগেটিভ। কারণ সম্পর্কটা এখানে একটা দ্রব্যের ক্ষেত্রে আরেকটা দ্রব্যের সম্পর্কটা বিপরীতমুখী। একটা দ্রব্যের দাম যখন হ্রাস পাচ্ছে তখন সেই দ্রব্যের চাহিদা হ্রাস পাওয়ার কথা, কিন্তু অন্য দ্রব্যের চাহিদাটাও তখন হ্রাস পায়। যেমন সম্পর্কগুলো এটার ক্ষেত্রে আমরা দেখি সেই আগের মতোই এক্স আর ওয়াই দুটা দ্রব্য ধরে নিই যদি আমরা, তাহলে এক্স দ্রব্যের দাম প্রাইস অফ এক্স আর ওয়াই দ্রব্যের চাহিদা কোয়ান্টিটি অফ ওয়াই। ধরি এক্স ওয়াই দুটা দ্রব্য, এই দ্রব্য দুটা যদি পরস্পরের পরিপূরক হয় তবে এদের ক্রস ইলাস্টিসিটির মান আসবে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে আমরা আগের মতো এটা একটা দ্রব্যের দাম বৃদ্ধির ফলে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়। আমরা বলেছিলাম এক দ্রব্যের দাম বৃদ্ধির ফলে অন্য দ্রব্যের চাহিদা হ্রাস পায়। এই দ্রব্যের দাম এক্স এর দাম বাড়ছে আর ওয়াই এর কোয়ান্টিটি পরিমাণ কমে যাচ্ছে। ঠিক আছে, একটা দ্রব্যের দাম বৃদ্ধির ফলে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়, তাহলে সম্পর্কটা এদের সাথে বিপরীতমুখী, এই জন্য এটার মান আসবে ঋণাত্মক। তাহলে আবার আমরা আগের মতো এটা করে দেখি, শুধু এখানে আমাদের কোয়ান্টিটিটা চেঞ্জ করে দিলেই হবে। এখানে ছিল ডেল কিউ ওয়াই হচ্ছে 5 মাইনাস 10, এটার মান আসবে -5। শুধু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে -5
5/10 কাটাকাটি করলে এটা হবে 2 মাইনাস হাফ, অর্থাৎ মাইনাস 0.5। তাহলে আমাদের কি আসলো, যেহেতু ক্রস ইলাস্টিসিটির মান আসছে ঋণাত্মক, যেহেতু ইসি এর মান ঋণাত্মক, কাজে আমরা বলতে পারি দ্রব্য দুটি পরস্পরের পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটার দাম বৃদ্ধি পেলে অপরটার চাহিদা কেন হ্রাস পায়? এখন আমরা জানি যে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে সেই দ্রব্যের চাহিদা হ্রাস পায়, কিন্তু পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে অন্য দ্রব্যটারও চাহিদা হ্রাস পায়। আচ্ছা, যদি আমরা পরিপূরক দ্রব্যগুলো এমন যে একটা ব্যবহারের জন্য আরেকটার প্রয়োজন পড়ে, একই সাথে দুইটা ব্যবহার করতে হয়। পরিপূরক দ্রব্যগুলো ব্যবহারটা এমন যে একটা ব্যবহার করতে গেলে অপর দ্রব্যেরও প্রয়োজন পড়ে, যেমন জুতা মোজা বা কালি কলম, চায়ের সাথে চিনি। যদি চায়ে চিনি না দেওয়া হয় তাহলে চায়ের সাথে দুধ, ঠিক আছে। এখন কলম, কালি ছাড়া কলম ইউজলেস। তো যদি কলম ইউজ করতে হয় তাহলে তার কালি লাগবে। এখন কোনো কারণে যদি কালির দাম বেড়ে যায় তাহলে কলমের দামও বেড়ে যাবে। আবার কালির দাম বেড়ে যায় তাহলে তোমার কলমের চাহিদা হ্রাস পাবে। আবার ব্যাট বল খেলতে গেলে তোমার ব্যাটও লাগে, বলও লাগে। তো কোনো কারণে যদি বলের দাম বাড়ে তাহলে ব্যাটের চাহিদা কমে যাবে, কারণ বলের চাহিদাও কমবে, সাথে সাথে ব্যাটের চাহিদাও কমবে। তো এইসব দ্রব্যের ক্ষেত্রে এই জন্য আমরা বলছি যে সম্পর্কটা হয় নেগেটিভ, একটার সাথে আরেকটা সম্পর্কটা, এবং এটার ক্রস ইলাস্টিসিটি আসে মাইনাস। তো যেহেতু আমরা এটা উদাহরণ দিয়ে দেখলাম যে দ্রব্য দুটো এক্স আর ওয়াই দুটো দ্রব্যকে যদি আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি যে এটার মান যদি নেগেটিভ আসে তাহলে সে দ্রব্য দুটো পরিপূরক। আমরা দেখলাম যে আসলে মানটা নেগেটিভ আসে, আমরা বলতে পারি যে এক্স আর ওয়াই এই দ্রব্য দুটো পরস্পরের পরিপূরক। তাহলে আমরা এখন পর্যন্ত এই স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করলাম। 3 ধরনের দ্রব্যের ক্ষেত্রে, 3 ধরনের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে: চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আই স্থিতিস্থাপকতা এবং চাহিদার আরআর স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা 5 ধরনের মান পেয়েছিলাম স্থিতিস্থাপকতার। একটা হচ্ছে এককের সমান, একক স্থিতিস্থাপক; অস্থিতিস্থাপক, এককের চেয়ে কম, এককের চেয়ে বেশি হলো বেশি স্থিতিস্থাপক; আর অসীম স্থিতিস্থাপক, শূন্য স্থিতিস্থাপক। 5টা মান পেয়েছি। আড়াআড়ি চাহিদার আই স্থিতিস্থাপকতা পেলাম 2 ধরনের দ্রব্য, একটা হচ্ছে উৎকৃষ্ট দ্রব্য, একটা নিকৃষ্ট দ্রব্য। আর চাহিদার ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা 2 ধরনের দ্রব্য পেয়েছি, একটা হচ্ছে বিকল্প বা পরিবর্তক দ্রব্য, আর একটা হচ্ছে পরিপূরক দ্রব্য। তাহলে এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাসে।